আমার স্বামী আমাকে পছন্দ করে বিয়ে করেছিল বলে শ্বশুরবাড়ির মানুষ আমাকে ছাড়ানোর জন্য কত যে চেষ্টা করেছে, কত যে খারাপ কথা বলেছে, আর আমার স্বামীকে যে কত কান পড়া দিছে। কিন্তু আমার স্বামী কারো কথাই কানে নেয় নাই। যদি কানে নিত তাহলে হয়তোবা তার সংসার আমার আর করা হতো না, আমি 2টা বাচ্চার মাও হতাম না। কত মানুষ কত কথা বলেছে, যারা আমার সম্বন্ধে খারাপ কথা বলেছে তাদের সাথে সে যোগাযোগ করাই বন্ধ করে দিয়েছে। সব স্বামীরা তাদের মায়ের কথা শুনে বউকে ছেড়ে দেয় না। পুরুষ মানুষ একটু একটু রাগ করবে, তাই বলে মেয়েরাও তাদেরকে ছেড়ে যেতে হয় না। আমার স্বামীকে দেখে আমি বুঝেছি আমার বাবার বাড়ি গরিব, এজন্য কত কথা যে বলেছে। বাবার বাড়ি থেকে পিঠাপুলি দেয় নাই, আমি বানাতে পারি নাই, সেটা নিয়ে অনেক কথা শুনেছি। আর দেখেন আলহামদুলিল্লাহ এখন আমি নিজেই পিঠাপুলি বানাতে পারি। দেখতে দেখতে বহুত বছর পার হয়ে গেল, এক ছাদের নিচে আছি। যদি আমার স্বামী তার পরিবারের কথা শুনতো তাহলে হয়তো বা বললাম না অনেক আগে আমাদের সেপারেশনটা হয়ে যেত। কিন্তু সে কারো কথা শোনে নাই। সে নিজের পছন্দে বিয়ে করেছিল, এজন্য অনেক কথা শুনেছে। যে ভাইয়ারা নিজের পছন্দে বিয়ে করেন, বিয়ে করার পর পরিবারের কথা শুনে বউকে কখনো ছেড়ে দিবেন না। আপনি তো দেখে শুনেই তাকে বিয়ে করেছেন, যেমনটা আমার হাজব্যান্ড করেছিল। আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে বলতো আমি নাকি অনেক কালো, আমি নাকি দেখতে চাকমাদের মতো। কিন্তু আমার স্বামী সবসময় চুপ করে থাকতো, না তাদেরকে প্রতিবাদ করতো, না খারাপ কিছু বলতো, না তাদের কথায় সায় মিলাতো। সে শুধু মাথা নিচু করে চুপ করে থাকতো। আমি যদি কান্নাকাটি করে বলতাম যে তুই তো কিছু বলো না, তখন সে বলতো যে সে বললে আমাকে বলতে হবে কুকুরের পায়ে কি আমি কামড় দিব? কুকুর তো আমার পায়ে কামড় দিয়েছে, তাহলে কি আমিও কুকুরের পায়ে কামড় দিব? এই কথাই শুধু বলতো। আমি মেয়ে মানুষ বুঝতাম না, অনেক কান্নাকাটি করতাম। তুমি বলো না কেন আমার সম্বন্ধে কিছু, তোমার পরিবার এত কিছু বলে। সে শুধু একটা কথাই বলতো, ধৈর্য ধরো, সব কিছু দেখবা ধৈর্যই নেওয়া ফলে। সত্যি আমি তার উপরে রাগ করলেও মাঝে মাঝে ভাবতাম যে সে যে যা বলুক কখনো প্রতিবাদ করেনি। মাঝে মাঝে আমার সামনে বলতো তারা যতই যাই বলুক আমার স্ত্রী আমার কাছে সুন্দর, সারা পৃথিবীর কাছে দেখতে খারাপ হলেও আমার কাছে ভালো। এই কথাটা বারবার আমার মনে পড়ে। কেমন আছেন সবাই? আমি আজকে এই শীত চলে যাচ্ছে, পিঠা বানানো হয় নাই, দুধকুলি আমি বানাই নাই। এখন আপনাদের ভাইয়া না দুধকুলি খেতে পারে না আমার হাজব্যান্ড, এত পরিমাণে গ্যাসের সমস্যা। তো বাচ্চা বাসায় আসছে, ওদেরকে খাওয়া হয় না, শীতও চলে যাচ্ছে। তো আমার যেহেতু বাবার বাড়ি দূরে, আমারও বেশি একটা খাওয়া হয় না। আর আমি জন্মের পর থেকেই কপাল পোড়া, বাবা তো নাই, মার উপরে বেশি চাপ দেওয়া যায় না। মা যত পারে চেষ্টা করে আমাকে সবসময় ভালো রাখার জন্য, আমাকে দেওয়ার জন্য। তো যেহেতু দূরে যেতেই পারি না, মার কাছে এমন কিছু আমি ছোট থেকে বড় হয়েছি, চাইলে পাইনি, আমার মনে নেই। তো এই জন্যে আর কি, যেহেতু বলিও নাই, আর বাড়ি গেছিলাম যখন তখন আমার ছেলেও ছিল না। আর শীতের পিঠা না খাইলে কিন্তু একটু ভাল লাগে না, তাই না? তো অল্প করেই বানাইছি আমরা, যেহেতু মানুষও কম। আর 1 কেজি দুধের ভিতরে পিঠা বানাইছি, মানে দুধটা আমি যখন মাঝে মাঝে বানাই বেশি হয়ে যায়, কিন্তু এবার অনেক সুন্দর হয়েছে। কয়টা নারকেল পুলি বানাইছি আর কয়টা দুধ পুলি বানাইছি, এত মজা হয়েছিল। নিজের বানাইছি বলে প্রশংসা করতেছি তাই না, শুধু দুধ দিয়ে আপনারা দুধ পুলি বানিয়ে দেখবেন, মানে এক ফোঁটা পানিও দেওয়া যাবে না, এত পরিমাণে মজা হয়। আর আমি ওই যে যে নারকেলটা যে আমি জাল করছি পুরটা, ওইটাও কিন্তু আমি খেজুরের গুড় দিয়েই বানাইছি। তো যাই হোক, সকালবেলা উঠে ঠান্ডা ঠান্ডা খাচ্ছি ঘুম থেকে উঠে। আর এটা কিন্তু গরমের থেকে ঠান্ডাটা একটু বেশি মজা, যেহেতু এখন বেশি ঠান্ডা নাই, ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, তারপরে সকালে হালকা হালকা ঠান্ডা থাকে, তাও ভালো লাগছে। আমার হাজব্যান্ডের গ্যাস্ট্রিকের সমস্যা, ওই 2টার বেশি খেতেই পারে না। 2টা খেয়েছে গতকালকে রাত্রে, খেয়ে এত পরিমাণে মানে সারা রাত ঘুমাতে পারে না, মাঝরাতে উঠে তারপর গ্যাসের ওষুধ খেয়েছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।